এই যে এত উচ্চতায় গেলেন, আপনি বলছেন যে ৮,৮৮৬ মিটার, ৮৬.৮৬ মিটার উপরে দাঁড়িয়ে আমি শুধু একজন পর্বতারোহী নই, আমি তখন হাজারো আবেগ, ত্যাগ, সংগ্রাম আর স্বপ্নের প্রতিনিধি। এই ত্যাগ আর সংগ্রাম কি আপনার জীবনেরও তো নিশ্চয়? নিশ্চয়ই। সেটা শুধু সবকিছু কি তখন ফ্ল্যাশব্যাকের মতন উঠে আসে যে ছেলেবেলার থেকে বড় হয়ে আসা? সে সময়টা হ্যাঁ, এইটা তো ছিলই যে আমি যখন উপরে যাচ্ছিলাম, যদি সে যাবার পথেই যখন একদম কাছাকাছি যখন গিয়ে পৌঁছে যাই, মানে হিলারি স্টেপ ক্রস হিলারি স্টেপের আগেই যখন আমি সাউথ সামিটের ইয়েতে উঠছি, মানে সাউথ কল থেকে আমরা সাউথ সামিটের দিকে যখন যাচ্ছিলাম, তখন ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। তখন ভোর রাত ৩টা-৪টার দিকে এরকম হবে, সারা রাতি প্রচণ্ড উইন্ডি এবং তুষারপাত, ব্লিজার্ড ছিল। যেখানে টেম্পারেচার একদম পড়ে যায়, তখন হয়তো টেম্পারেচার 35-40 এরকম মাইনাস ছিল। সে সময় দূরে দেখতে পাচ্ছি যে সাউথ সামিটের চূড়াটা দেখা যাচ্ছে। তো একটা রিজ ধরে উঠে যাচ্ছি, পাথরের জায়গা, বরফ, সেই জায়গাগুলো ধরে ধরে যে যাচ্ছে, এবং সামনে তেমন কিছু মাঝে মাঝে আবার সামনে দেখতে পাচ্ছি না, যখন একদম হোয়াইট আউট হয়ে যাচ্ছে, তুষারপাত হচ্ছে। তো সে সময় বারবার মনে হচ্ছিল যে চূড়ায় কি যেতে পারবো না, ফিরে যেতে হবে, কারণ সে সময় প্রায় অর্ধেকের বেশি মানুষ সেদিন পেছনে ফিরে গেছে, ওয়েদার খারাপ। আচ্ছা, সামিট পুশ করে ব্যাক করে গিয়েছে। হ্যাঁ, আমাদের সামনে যারা আগে রওনা দিয়েছিল তাদেরকেও দেখেছি যে তারা পেছনে ফিরে যাচ্ছে। পেছনে যাদেরকে দেখছিলাম যে রাতের বেলায় বিশাল লম্বা লাইন হয়ে উপরের দিকে আসতেছে, একটা সময় গিয়ে দেখলাম সেই লাইনটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। তো সে সময় মনে হলো তাহলে আমরাও কি ফিরে যাব? তখন এই কথাগুলো মনে হচ্ছিল যে আমি তো শুধু এখানে এটা উপরে ওঠার জন্য আসিনি, চূড়ায় গিয়ে দাঁড়ানোর জন্য আসিনি, এখানে আমি অনেকগুলো লড়াই নিয়ে এসেছি, লড়াই করে এসেছি, অনেকগুলো প্রতিবন্ধকতার দেয়াল আমি ডিঙিয়ে এসেছি। এখানে শুধু আমার স্বপ্ন না, এখানে অসংখ্য মানুষের স্বপ্ন আছে, যে যারা বিশ্বাস রেখেছিল আমার উপরে যে হ্যাঁ শাকিল পারবে। এই কথাগুলো তখন মনে হচ্ছিল যে আমি শুধু একটা বাংলাদেশের পতাকাটা যে ক্যারি করেছি সাথে নিয়ে এসেছি, পতাকাটা আমার উপরে গিয়ে তুলে ধরবো, এটা তো শুধু আমার একার না, এটা বাংলাদেশের প্রতিটা মানুষের, এবং আমি বাংলাদেশকে তুলে ধরবো। তখন আমার মনে হচ্ছিল যে যত কঠিনই এখন পরীক্ষা সামনে আসুক না কেন, এটাকে আমার অতিক্রম করতে হবে। আমি যেরকমভাবে অতিক্রম করেছিলাম যমুনার উত্তাল ঢেউ স্রোত, যেভাবে 7টি পার হতে হয়েছে, যেমনভাবে অতিক্রম করেছিলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া, ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার যে ভিসা জটিলতা, তো সব কিছু নিয়ে আমার মনে হলো যে, এবং পৃষ্ঠপোষকতার যে বিষয় আছে, অর্থনৈতিক যে লড়াইটা ছিল, তো সব কিছু অতিক্রম করে এইখানে এসে দাঁড়িয়েছি। ফেরার সুযোগ নেই, ফিরে যাওয়ার জন্য না, আমি সর্বোচ্চটাই দেখব। যে আমি জানি যে হিমালয় এবং পর্বত, বিশেষ করে এভারেস্টের কথাই যদি বলি, যে তারা তখনই অনুমতি দেয় চূড়ায় ওঠার যখন তাদের পরীক্ষাটা অতিক্রম করা যায়। তা আমি চাই যে যত পরীক্ষায় সামনে আসুক, এভারেস্ট যত পরীক্ষাই নিক না কেন আমি সেই পরীক্ষাটা অতিক্রম করতে চাই। আপনার এই যাত্রাপথের গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। মাঝখানে যমুনা নদী সাঁতরে পার হওয়া লাগলো কেন? যমুনা নদী সাঁতরে পার হওয়া লাগলো কারণ যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি নেই, এবং সেই অনুমতির জন্য অনেক চেষ্টা করেছিলাম। যেহেতু একটা অভিযান করছি, একটা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, এবং এভারেস্ট অভিযান করতে যাচ্ছি, যেটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, সেটা আমরা আগে থেকেই তো জানি যে যদি সফলভাবে ফিরতে পারি তাহলে এই রেকর্ডগুলো হবে। আমরা সেটা নিয়েই তো আমরা অভিযানটা শুরু করেছিলাম। তো আশা করেছিলাম যে অনুমতি পাবো এবং সহযোগিতা পাবো, কিন্তু সেটা পাইনি। যে কারণেই যেদিন যমুনা নদী সাঁতরায় সেদিন সকালে 28 কিলোমিটার পথ হেঁটেছি। হেঁটে গিয়ে শরীর এমনি ক্লান্ত, প্রচণ্ড রোদের মধ্যে, এবং দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং ঝড়ো হাওয়া ছিল। তো সেই কারণে যমুনার জলে প্রচুর ঢেউ ছিল, বড় বড় ঢেউ ছিল, এবং যেহেতু সন্ধ্যায় ছিল এবং বিকেলবেলায় ভাটার সময় ছিল এবং স্রোতের সময়, তো সব কিছুই আমার প্রতিকূল, মানে কোনোভাবেই আমি আমার অনুকূলে কোনো কিছুই পাচ্ছি না। মানে এক অনুমতি পাচ্ছি না, দুই ওয়েদার খারাপ, সেটা তো আছে, তার মধ্যে ভাটার সময়, এবং আবার এই প্রচণ্ড বাতাস, কারণ নদীতে বাতাস থাকলে সেখানে ঢেউয়ের পরিমাণ বেশি থাকে। তো তারপরে সাহস করে তখন সেদিন একটা জেদ কাজ করেছিল যে আমাকে অনুমতি দিল না,
যাবো তো যাবোই। যাবোই, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার যানবাহন ব্যবহার করবো না। তো আমি কেন নৌকাও ব্যবহার করব না, আমি ব্রিজের উপর দিয়ে কোনো গাড়িতেও যাব না, কারণ আমাকে বলা হচ্ছিল যে আমাকে গাড়িতে তারা পার করে দেবে নদী যমুনা ব্রিজটা, যেহেতু আমি গাড়িতে যাব না। তো আমার কথা হলো তাহলে আমি সাঁতরাবই যেভাবেই হোক। আর আমার যেহেতু সাঁতরানোর তেমন আমি নিয়মিত সাঁতারু না, এবং আমি অনেক দিন আগে সাঁতার কেটেছি, সেই শৈশবে গ্রামে যখন ছিলাম, দীর্ঘদিন সাঁতার কাটিনি, প্র্যাকটিসটা ছিল না। তো তারপরও কেন যেন একটা সাহস কাজ করছিল, তখন আমার একবারও মনে হয়নি যে মাঝপথে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, হতে পারে তো, কারণ যেহেতু প্র্যাকটিস নেই, অভিজ্ঞতা, মানে সাঁতার পারি কিন্তু সেখানে একটা তো আছে, স্বাভাবিক, যমুনা নদী তার পুকুর না। হ্যাঁ, পুকুর না। তো পুকুরে সাঁতরানো আর যমুনা নদীতে সাঁতরানো তো এটা অনেক আকাশ পাতাল ব্যবধান। তো তারপরে একবারের জন্য মনে হয়নি, তখন মনে হচ্ছে যে আমি নদীতে নামবো এবং আমি অবশ্যই ওপারে গিয়ে দাঁড়াবো। তো সেই থেকে বিকেল 4টায় আমরা সাঁতার শুরু করি। আমার সাথে আমার আরো 6জন বন্ধু আমার সাথে সাঁতার কাটে, এবং তারা সবাই নিয়মিত সাঁতারও। এমনও সাঁতারও আছে যে বাংলা চ্যানেল সাঁতরিয়েছে একাধিক, এবং এর সাথে যমুনা নদী 2-3 বার সাঁতরিয়েছে, তারাও আছে। কিন্তু একদম নবীন হিসেবে যদি বলতে যাই যে সাঁতরানোর মানে প্রস্তুতি ছাড়া, সেটা একমাত্র আমি। তো তারা আমাকে প্রচন্ড সহযোগিতা করেছে। আমি যদি এখন বলতে যাই যে এভারেস্টে যেমন আমাদের শেরপা গাইড থাকে, আমাদের সাথে পাশে থাকে, তো নদীতে সাঁতরানোর সময় আমার এই বন্ধুগুলো ছিল, এবং প্রত্যেকটা বন্ধু আমার চারপাশে আমাকে সার্কেল করে তারা চারপাশে ছিল, আমাকে কখনোই আলাদা হতে দেয়নি, যে আমি তাদের মাঝখানে ছিলাম এবং তারা চারপাশে আমাকে ঘেরাও করে সাঁতার কেটে নিয়ে গেছে। তো এই যে বিষয়টা ছিল, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা পাশে ছিল বলেই হয়তো আমি পেরেছিলাম।